কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি। এই তো কয়েকদিন আগে হাফ প্যান্ট পরা 10 বছরের কোকড়াচলের এক বালক তার স্কুল মাঠের কড়ই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত। পায়ের কাছে আছড়ে পড়ত দল বেঁধে অনেক দূর পাড়ি দেওয়া ঢেউ। মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত, কিন্তু খেই হারিয়ে ফেলত একটু পরেই। আবার উদাস হয়ে তাকাত নদীর দিকে, কখনো বা আকাশের দিকে। দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াতো, করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ। বালক আরো উদাস হয়ে যেত। কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশ কালো করে বৃষ্টি আসছে। বালকের ছাতা ছিল না, কাজেই সেই ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই নিয়ে ভো করে দৌড় দিত। মাঝে মাঝে রাস্তায় কাদায় পিছলে পড়ে যেত, কাদামাখা ভূত হয়ে ফিরত বাসায়। মা ব্যর্থ চেষ্টা করত আঁচল দিয়ে মাথা মুছে দেওয়ার। মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড়ে লাফিয়ে পড়ত পুকুরে। পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোঁটা অদ্ভুত শব্দ করত। বালক অবাক হয়ে শুনত সে শব্দ। দীর্ঘ সময় পুকুরে দাপাদাপি করার পর চোখ লাল করে সে ফিরত। মা আঁচল দিয়ে মাথা মুছে দিত। শান্ত ছেলের মতো পুঁটি মাছের ভাজি দিয়ে গোগ্রাসে গরম ধোয়া উঠা ভাত গিলে গল্পের বই নিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ত বালক। টিনের চালে তখন একটানা বৃষ্টি পড়ত। বাইরে সজনে গাছটা উড়ে চলত হাওয়ার সাথে। কলা গাছের পাতায় চলত বাতাসের দপাদপি। বালক গল্পের বইয়ে ডুবে যেত। দুষ্টু বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরিফিন। সে কি নিরাপদে পালাতে পারবে, না ওর বাবা ওকে ধরে ফেলবে? টান টান উত্তেজনা। একসময় ঘুমিয়ে পড়ত বালক। ঘুমের ঘোরেই ভয় পেত বিদ্যুৎ চমকানোর শব্দে। মা মাঝে মধ্যে পাশে এসে শুয়ে থাকত। ঘুমের ঘোরে সে জড়িয়ে ধরত তার মায়ের গলা, এ পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটিকে। এখনো সেই করই গাছটির নিচে বহু পথ পাড়ি দিয়ে আসা ঢেউগুলো আসতে পড়ে। সেই করই গাছের নিচে বসে আজ কেউ কি ঢেউ গোনে? সেই নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে কেঁদে বেড়ায়। এখনো আকাশ কালো করে বৃষ্টি আসে, টিনের চালে এখনো বৃষ্টি পড়ে। বৃষ্টির সেই শব্দ কি কেউ কান পেতে শোনে? আমাদের প্রজন্মটাই বোধহয় সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্লাসিক্যাল শৈশব কৈশোরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল। অলৌকিক, নিষ্পাপ, মানবিক। একই পাড়ার সব ছেলে মেয়ে যেন সবাই নিজেদেরই ভাই বোন। হই হুল্লোড়, পুকুরে পুকুরে দাপাদাপি, চৈত্রের দুপুরে পায়ে পায়ে ঘোরা, আম চুরি, আচার চুরি, আখ চুরি, গোল্লাছুট, রূপকথার আসর। এক অদ্ভুত সরলতায় জড়িয়েছিল আমাদের শৈশব। শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের দ্বারপ্রান্তে যখন পৌঁছালাম আমরা, তখন থেকেই যেন সুপারসনিক গতিতে অধপতনের দিকে যাত্রা শুরু হলো এই সভ্যতার। আসলে অধপতন শুরু হয়েছিল অনেক আগেই। আমরা তখন টের পেলাম অদ্ভুত এক আধার ছেয়ে গেল এই বুড়ো পৃথিবীতে। ডিশ অ্যান্টেনা আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপ। ড্রয়িং রুমে বাড়তে থাকলো বোকা বাক্সের বোকামি। হাই স্পিড ইন্টারনেট, স্মার্টফোন প্রযুক্তির বিষাক্ত প্রলোভনে ঠেলে দেওয়া হলো আমাদের কোনো নির্দেশনা ছাড়াই। অক্টোপাসের মতো শক্তিশালী সুর দিয়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরলো এই নব্য দানব। আমরা হারাতে থাকলাম শৈশব কৈশোরের মৌলিক উপাদান। খেলার মাঠ, পুকুর, নদী, অখণ্ড অবসর। আকাশ ছোঁয়া দালানগুলো অনুপ্রবেশ করলো আমাদের স্বাধীনতার আকাশে। ভূমি দস্যু, কারখানা, ব্রয়লার ফার্ম, মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিলেও আমাদের অবসর। আমরা যাব কোথায়? উঠোন কোণের জায়গাটুকুও তো নেই। যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রূপালী জলের ঘ্রাণ নেওয়ার, ফাগুনের অনন্ত নক্ষত্র বিথির নিচে দাঁড়িয়ে তারা গোনার, ফড়িং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানোর, সে জীবন ছিল আলিফ লায়লা আর সিন্দাবাদের। যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার, পুকুরে বড়শি ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকার। যে জীবন ছিল রূপকথার খেলা ঘরে হারিয়ে যাবার, সেই জীবন ভর করল অনেক জটিলতা, অস্থিরতা। অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো। সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এলো প্রযুক্তি। আমরা ভাঙতে থাকলাম। আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে। এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সখ্যতা হলো আমাদের। আমরা নষ্ট হয়ে গেলাম।
সাই সাই করে পঙ্খিরাজ ঘোড়ার মতো বাসটা উড়ে চলছিল কালো পিছে মোড়ানো প্রশস্ত রাজপথে বুকের উপর দিয়ে। জানালার পাশের সিটে বসেছিলাম। বাতাসে উড়ছিল মাথার কোকড়া চুল। পথের পাশের বাবলার গাছ, ভাট ফুল, নাম না জানা জঙ্গি লতার নীল নীল ফুল, আর 11 কেভি ইলেকট্রিক লাইনের ফুল, সবকিছু নিমিষেই হারিয়ে যাচ্ছিল চোখের সামনে থেকে। বাসের ভেতরে নীরবতা জমাট বাঁধতে শুরু করেছে। একটু আগেও বেশ হইচই হচ্ছিল। আমার আশেপাশে বসেছিল 15-16 বছর বয়সের বেশ কয়েকজন কিশোর। কেউ গল্প করছিল, কেউ উদাস হয়ে বাইরে চেয়েছিল, কেউ কেউ সিটে বা ওর ঘাড়ে মাথা রেখে মুখ হা করে ঘুমাচ্ছিল। শেষের ছেলেগুলো বেশ ক্লান্ত। একটু আগেই হাই ভলিউমে বোরখা পরা মেয়ে পাগল করেছে টাইপ গানের সঙ্গে তাল মিলিয়ে জটলা বেঁধে কি নাচটাই না এরা নাচছিল। এরকম নাচ দেখার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আগে কখনো হয়নি। তবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আফ্রিকান গহীন অরণ্যের কিছু জঙ্গলিদের নাচ দেখেছিলাম। সেই নাচের সাথে এই ছেলেগুলোর নাচের বেশ মিল রয়েছে। যাই হোক, ছেলেগুলো আমার বন্ধু। আমরা সবাই একই ক্লাসে পড়তাম। স্কুল থেকে আমরা বনভোজনে যাচ্ছিলাম মুজিবনগর। বসন্তের এক অসহ্য সুন্দর দিন ছিল সেটি। সামনের সিটগুলোতে স্যারেরা বসেছিলেন। তাদের ঠিক পেছনেই জটলা বেঁধে বসেছিল ছেলেদের এবং মেয়েদের কয়েকজন। বাস থেকে নামার পরে বেশ কয়েকজনের মুখে শুনলাম এই ছেলেমেয়েগুলো বাসের মধ্যে প্রায় পুরোটা রাস্তা একসাথে মোবাইলে পর্ন দেখেছে। প্রচণ্ড রকমের বিস্মিত হয়েছিলাম সেদিন। তারপর আস্তে আস্তে এরকম অনেক ঘটনা দেখে বিস্মিত হতে হতে আমার বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। আমি জানলাম আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু ভয়ঙ্কর রকমের পর্ন আসক্ত। কলেজে আমার পাশে বসা ছেলেটার হার্ড ডিস্ক ভর্তি পর্ন। পেছনের ব্যাঞ্চের ছেলেটা সারা রাত মোবাইলে পর্ন দেখে আর ক্লাসে এসে ঘুমায়। কাছের একজন বন্ধু খুবই ভদ্র লাজুক ছেলে, পর্ন আসক্তির কারণে প্রচণ্ড নির্লজ্জ হয়ে উঠল। আমি দেখলাম ক্লাসরুমের দরজা আটকে স্কুলের বন্ধুরা পর্ন দেখছে। কলেজের বন্ধুরা মোবাইলের লাউড স্পিকারে পর্ন ছেড়ে দিয়ে ম্যাডামকে বিরক্ত করছে। ম্যাডামদের নিয়ে রসালো আলাপে পার করে দিচ্ছে টিফিনের সময়টা। ফেসবুকে কুৎসিত ইঙ্গিত করে ট্রল বানাচ্ছে। ভার্সিটির র্যাগিং নবাগত ছাত্রদের পর্ন স্টারদের অনুকরণ করতে বাধ্য করা হচ্ছে। পাশের রুমের ভদ্র ছেলেটাও যখন কলেজের ব্যাগে চটি গল্পের বই নিয়ে ঘুরে বেড়ায়, নামাজে যাওয়ার ছেলেটাও যখন রুমমেটের সঙ্গে পর্ন স্টারদের নিয়ে মজা করে, তখন আমি কি আর বিস্মিত হতে পারি? খুব বড়সড় একটা ধাক্কা খেয়েছিলাম 2011 সালের রমাদানে। 27 রমাদানের রাতে গ্রামের মসজিদে গিয়েছিলাম। নামাজ পড়ার মাঝে বিরতিতে খেয়াল করলাম 12-13 বছরের কিছু ছেলে মসজিদের বাইরে উঠোনের আম গাছের নিচে বসে জটলা বেঁধে মোবাইলে পর্ন দেখছে। হাতে নাতে ধরা। ইয়া আল্লাহ, রমাদান মাস, 27 রমাদানের রাত। ভার্সিটিতে আমি নিজে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে রাজি করাতে পেরেছিলাম হার্ড ডিস্ক পরিষ্কার করতে। এদের কারো কারো হার্ড ডিস্কে শত শত গিগাবাইটের উপরে পর্ন ছিল। আমরা যখন বেড়ে উঠেছি তখন বাংলাদেশে মোবাইল ইন্টারনেট অতটা সহজলভ্য ছিল না। তখনই এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল। এখন কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখুন একবার। পৃথিবীর এখন গভীরতর অসুখ। আজকের মতো অসভ্য, অশ্লীল, কলুষিত বাতাস হয়তো পৃথিবীর শত সহস্র বছরের ইতিহাসে আর কখনো প্রবাহিত হয়নি। পর্ন ভিডিওর কথা ছেড়েই দিলাম। টিভি বিজ্ঞাপন, বিলবোর্ড, ম্যাগাজিন, মুভি, মিউজিক, আইটেম সং, সাহিত্য, কবিতা সবকিছুই আজ চরম যৌনায়িত। সবখানেই কেবল নারীকে পণ্য করা, নারীর দেহকে পুঁজি করা। নারী পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো যত্রতত্র যার তার সাথে দৈহিক মিলনে। পুরুষরা আজ নারীদের চোখের তারায় ভালোবাসা খোঁজে না, তারা ভালোবাসা হাতড়ে বেড়ায় নারীর শরীরের ভাঁজে। সমকাম আর অজাচারের মতো জঘন্য বিষয়গুলোও আজ মানবাধিকারের পর্যায়ে পড়ে। এরকম এক প্রতিকূল পরিবেশে কি এক অস্থিরতার মধ্যে কিশোর তরুণদের দিন কাটতে হয়, সেটা আমাদের আগের প্রজন্ম কখনো ঠিকমতো বুঝতে পারবে কিনা সন্দেহ। আমাদের বাবা মারা হয়তো কখনোই জানতে পারবেন না তাদের আদরের নিরীহ ভদ্র ছেলেটার পিসির হার্ড ডিস্কের শত শত গিগাবাইট পর্ন দিয়েই ভর্তি। বাবা মা আদৌ বিশ্বাস করতে পারবেন আমাদের এই প্রজন্মর ছেলেমেয়েরা একসঙ্গে দল বেঁধে পর্ন ভিডিও দেখে? বিয়ের আগেই শারীরিক অন্তরঙ্গতা এদের কাছে ডাল ভাত। গ্রুপ সেক্সও খুব স্বাভাবিক একটা ব্যাপার। যে ছেলেটার দুধের দাঁতও এখন
সবগুলো পড়েনি, সেও এখন ওরাল সেক্স, অ্যানাল সেক্স এর মতো শব্দগুলোর সাথে পরিচিত। নীল বাতাসে বিষাক্ত এ সময় বেড়ে উঠেছি আমি। বিষাক্ত বাতাস বারবার হানা দিয়েছে আমার জীবনে। জাহাজ মাস্তুল তছনছ করে দিয়েছে, তবু আল্লাহর ইচ্ছায় ঘুরে দাঁড়িয়েছি। নতুন করে স্বপ্ন দেখেছি, দূরবীনে চোখ রেখে খুঁজে বেরিয়েছি বেঁচে থাকার মানে। শৈশব কৈশোর প্রথম তারুণ্যে দীর্ঘ দৃষ্টিপাত করলে দেখতে পাই অজস্র বিশুদ্ধ মানবাত্মা পর্নোগ্রাফি, হস্তমৈথুন আর চটিগল্পের চোরাবালিতে ডুবে যাচ্ছে নিজের অজান্তেই। এখনো চারপাশের কোটি কোটি বিশুদ্ধ ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রচণ্ড ইচ্ছে করে এ সমাজ, এ পৃথিবীটাকে উলটপালট করে দিতে। চলন্ত ট্রেনের জানালা, সোনালি ডানার বুড়ো চিল আর উঠোন কোণের সেই নিম গাছটাকে কতবার যে আমি এই ইচ্ছার কথা বলেছি। তারা মুখ বাঁকিয়ে হেসেছে, আমার হাত মুষ্টিবদ্ধ হয়েছে। নিষ্ফল ক্রোধে মাথার চুল ছেড়েছি। পুকুর ধারে নির্জন দুপুরে চোখ ভিজিয়েছি বাংলা ভাষায়। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি, কিচ্ছু না। আমার একটা ছোট্ট ভাই আছে। কোকড়া চুলের এই ছেলেটা দাঁড়িয়ে আছে কৈশোরের চৌকাঠে। ওর দিকে তাকালে এক নিমিষেই আমার অতীত আমার সামনে এসে দাঁড়ায়, আর একরাশ ভয় এসে ঘিরে ধরে আমাকে। বেড়ে ওঠার সময় আমাকে, আমার বন্ধুদের বা আমাদের বয়সী একটা ছেলেকে যে যুদ্ধ করতে হয়েছে, ডিজিটাল এই যুগে তার চেয়েও তীব্র যুদ্ধের সম্মুখীন হতে হবে আমার ছোট্ট ভাইটিকে। নাম না জানা আমার আরো কোটি কোটি ভাই অনবরত যুদ্ধ করে যাচ্ছে এই দানর সঙ্গে। আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা তেমন কোনো দিক নির্দেশনা পাইনি, কিন্তু আমার এই ভাইগুলো যেন দিক নির্দেশনার অভাবে হারিয়ে না যায়, সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। অনেক ভাইয়ের অশ্রু আর ঘাম ছড়িয়ে রয়েছে এই বই জুড়ে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। ফিরদাউসের ফুল বাগানে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানোর তৌফিক দিন। সায়েন্টিফিক ফ্যাক্টগুলো বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পিয়ার রিভিউ জার্নালের রেফারেন্স এনেছি। পরিসংখ্যান সহ আনুষাঙ্গিক সংবাদের জন্য আমরা জার্নালের পাশাপাশি সুপরিচিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাহায্য নিয়েছি। রেফারেন্সের ব্যাপারে খুঁতখুঁতে হওয়ার কারণে বইয়ের কাজ শেষ করতে যথেষ্ট সময় লেগেছে। যথাসাধ্য চেষ্টা করা হয়েছে নির্ভুল রাখার, তারপরেও ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। আশা করি আমাদের ভুল ত্রুটিগুলো পাঠকেরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের লেখাগুলোর নিয়মিত আপডেট পেতে চোখ রাখতে পারেন আমাদের এই ফেসবুক ও ওয়েবসাইটে www.facebook.com/lostmodesty, www.lostmodesty.blogpost.com। নাটক, সিনেমা, মিডিয়া, গল্প, উপন্যাস ইত্যাদি মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করার খুবই শক্তিশালী মাধ্যম। এই মিডিয়াই ঠিক করে দেয় আমরা কাকে নিয়ে চিন্তা করব, কিভাবে চিন্তা করব, কার দুঃখে কেঁদে বুক ভাসাবো, কার আনন্দে আনন্দিত হব, কি পোশাক পরবো, কি খাবার খাবো, সবকিছু। মানুষ হিমুর মতো পাগল সেজে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়ায়, ফুটবলারদের মতো হেয়ার কাট দেয়, রূপালী পর্দার নায়কদের মতো প্রেম করে, বিজ্ঞাপনের মডেলদের মতো পোশাক পরে। মিডিয়া মানুষের সামনে যেটা হাইলাইট করে দেখায় সেটা তার উপর গভীর প্রভাব ফেলে। একজন মানুষ যখন নিয়মিত পর্ন ভিডিও দেখতে থাকে, তখন তার আচার আচরণ যে পর্দায় দেখা দৃশ্যগুলো দ্বারা প্রভাবিত হবে তা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। অথচ এই সহজ কথাটাই কেন জানি আমরা বুঝতেই চাই না। অনেক সময় নিজেদের অজ্ঞতার কারণে, আবার অনেক সময় নিজেদের পর্ন দেখাকে জাস্টিফাই করার জন্য আমরা দাবি করে বসি পর্ন দেখা ক্ষতিকর নয়, আমি তো শুধু দেখছি, কিছুই করছি না, ইত্যাদি ইত্যাদি। পর্ন আসক্তি কত ধ্রুপদী প্রেমিক, মৌলিক মানুষ আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙেছে, কত মমতাময়ীদের পাখির নীড়ের মতো চোখে অশ্রুর ঝুম বৃষ্টি নামিয়েছে, কত রঙিন শব্দ মুকুলেই ঝরে গেছে। এই আসক্তির কারণে তার কোনো হিসেব কি কেউ কোনোদিন করেছে? শিশু নির্যাতন, ধর্ষণ, অজাচার, হত্যা, মানব পাচার, মাদক, এইডস, সমকামিতা, হতাশা, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ, হত্যা, এটি এমনই এক নির্দয় পৃথিবী। পাঠক এবং শ্রোতা, আপনাদের স্বাগতম। মেঘের অনেক রং, কখনো রক্তের মতো টকটকে লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো সজনে ফুলের মতো সাদা। এখন অবশ্য মেঘের রং ধূসর। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মন খারাপ করে দেওয়া বৃষ্টি। সেদিন সকালে বৃষ্টি ছিল কিনা মনে নেই, তবে কেন জানি আমার মন খারাপ ছিল ভীষণ। বিক্ষিপ্তভাবে নেটে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই একটা লেখা চোখে পড়ল।
কে জানতো এই লেখাটি বদলে দেবে আমার জীবনের গতিপথ। লেখকের মুনশিয়ানা আছে বটে, বাস্তব ঘটনা, তথ্য উপাত্ত আর কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আশ্চর্য এক কাহিনী ফেদে বসে আছেন। পর্ণাসক্তি নাকি কোকেইন বা হিরোইনের নেশার মতোই ক্ষতিকর। এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। যদিও হজম করতে সময় লাগলো কিছুটা। পর্ন দেখলে আপনার মস্তিষ্কের যে ক্ষতিটা হবে, কোকেইন, হিরোইন ইত্যাদি কড়া মাদক সেবনেও আপনার একই ক্ষতি হবে। শুধু তাই নয়, পর্ণাসক্তি আপনার মস্তিষ্কের গঠনই বদলে ফেলবে। কিন্তু কেন? আপনি কিছু খেলেন না, পান করলেন না, ঘরের এক কোণে বসে বসে পর্ন দেখলেন, তারপরও কেন কোকেইন বা হিরোইন সেবনের মতো ক্ষতির শিকার হবেন? কেন আপনার মস্তিষ্ক পরিবর্তিত হয়ে যাবে? এই কেন এর উত্তর পাওয়ার জন্য বিজ্ঞানের কিছু কচকচানি শুনতে হবে। চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর। আমাদের মস্তিষ্কের একটা অংশকে বলা হয় রিওয়ার্ড সেন্টার। এটার কাজ হলো আপনাকে পুরস্কৃত করার মাধ্যমে আনন্দের অনুভূতি দেওয়া, বেঁচে থাকার প্রেরণা দেওয়া। সহজ বাংলায় বলি, ছোটবেলায় ফেলুদা পড়ার নেশা ছিল। বাসা থেকে বলতো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ফেলুদার বই কিনে দেওয়া হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর আমাকে ফেলুদার বই কিনে দিলে ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা হলো। রিওয়ার্ড সেন্টার ঠিক এই কাজটাই করে। যে কাজগুলো আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, ভালো কিছু খাওয়া, কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা, রিওয়ার্ড সেন্টার সেই কাজগুলো করার জন্য আপনাকে প্রেরণা দেবে এবং কাজ শেষে পুরস্কৃত করবে। কিন্তু রিওয়ার্ড সেন্টার কিভাবে আমাদের পুরস্কৃত করে? মেকানিজমটা আসলে কি? রিওয়ার্ড সেন্টার এই পুরস্কার দেওয়ার জন্য ডোপামিন এবং অক্সিটোসিন নামের দুটো কেমিক্যাল রিলিজ করে। যখন রিওয়ার্ড সেন্টার অনুভব করে পুরস্কার দেওয়ার মতো কিছু ঘটেছে, এই কেমিক্যাল দুটো পাইকারি হারে উৎপন্ন হওয়া শুরু করে। আর এই দুটো কেমিক্যাল উৎপন্ন হলেই খেল খতম। আকাশে বাতাসে শুধু আনন্দ আর আনন্দ, আনন্দদম, আনন্দদম, আনন্দদম। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই রিওয়ার্ড সেন্টার খুব সহজেই বেহাত হয়ে যায়। আফিম বা কোকেইন জাতীয় মাদকদ্রব্য কোনো ঝাক্কি ঝামেলা ছাড়াই আরামসে রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করে তোলে। মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিনের জলোচ্ছ্বাস শুরু হয়। পরিণতিতে কবির ভাষায় সুখের মতো ব্যথা অনুভূত হতে থাকে। মাদকদ্রব্যের মতো পর্ণ খুব সহজেই মস্তিষ্কে ডোপামিনের বন্যা বইয়ে দিয়ে দর্শককে ক্ষণিকের জন্য সুতীব্র আনন্দ দিতে পারে। পর্ণাসক্ত এবং মাদকাসক্ত ব্যক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গিয়েছে তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক, লেকিন পিকচার আভি বাকি হ্যায়। ডোপামিন ব্রেইন পালসের মধ্যে প্রবাহিত হয়ে পুরস্কার পাওয়ার নতুন রাস্তা তৈরি করে, যার ফলে যে কাজটার কারণে প্রথমবার ডোপামিন নির্গত হয়েছিল, মস্তিষ্ক ডোপামিনের লোভে বারবার সেটাতে ফিরে যেতে চায়। এ কারণেই একবার পর্ন দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। দুধের দাঁত পড়তে শুরু করেছে তখন কেবল। বহু কষ্টে ব্যাগ তুলে ধরতে পারি। আশেপাশে আমার মতো কয়েকজন পিচ্ছিকে নিয়ে একটা দল গঠন করা হলো। বল থাকলেও ব্যাট ছিল না, কারোরই সাহস ছিল না বাবার কাছে ব্যাটের আবদার করার। অগত্যা একজন তার বড় ভাইয়ের হাত পায়ে ধরে তাল গাছের ডাল চেয়েছে ব্যাট বানানোর ব্যবস্থা করলো। সেই ব্যাট নিয়ে আমাদের কি যে আনন্দ! কিছুদিন এটা দিয়ে জম্পেশ খেলা হলো, কিন্তু তারপর তালের এই ব্যাট দিয়ে খেলা আর মন টানে না। ইতিমধ্যে আমরা কিছুটা বড় হয়েছি। কাঠ মিস্ত্রিদের নিয়ে নিম কাঠের সুন্দর একটা ব্যাট বানানো হলো। নীল রঙা এই ব্যাট এখনো আমার চোখে ভাসে। কত ছক্কা যে মেরেছি এই ব্যাট দিয়ে। কিছুদিন পরে এই ব্যাট দিয়েও খেলার আগ্রহ হারিয়ে ফেললাম। চালা তুলে বেশ দামি কাঠের বল খেলার ব্যাট কেনা হলো। এত পেঁচাল পাড়ার একটাই উদ্দেশ্য, আপনাদের বোঝানো যে মানুষ কোনো কিছু নিয়ে খুব বেশি দিন সন্তুষ্ট থাকতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। পর্ণাসক্তির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। ধরুন আপনি কোনো সফট কোর পর্ন দেখলেন, একটা নির্দিষ্ট মাত্রার ডোপামিন রিলিজ হলো, আপনি আনন্দ পেলেন। পরপর কয়েকবার পর্ন দেখার পর ঠিক একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও আপনি আগের মতো আর আনন্দ পাবেন না। আপনি আর এই পর্ন ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারবেন না। আপনার প্রয়োজন হবে নতুন কিছুর। কেন এমন হয়? মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হলে মস্তিষ্ক ডোপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে যায়, অর্থাৎ আগের ডোজে আর কাজ হয় না। কারণ অতিরিক্ত ডোপামিনের প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য মস্তিষ্ক এমন কিছু স্নায়ু বিসর্জন দেয় যেগুলোর কাজ ছিল ডোপামিনজনিত উদ্দীপনা গ্রহণ করে সাড়া দেওয়া। রিসেপ্টর নার্ভ নামের এই স্নায়ুগুলোর কাজ হলো ডোপামিন অনুগ্রহণ করে মস্তিষ্ককে এই সিগন্যাল দেওয়া যে
আমি এত এত পরিমাণ ডোপামিন গ্রহণ করেছি। যখন রিসেপ্টর নার্ভ এর সংখ্যা কমে যাবে তখন আগের মতো সেই একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও সেটা গ্রহণ করার জন্য পর্যাপ্ত রিসেপ্টর নার্ভ থাকছে না, আর তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে উপস্থিত ডোপামিনের পরিমাণ খুবই কম। এ কারণেই সে একই পয়েন্ট ভিডিও দেখেও আপনি আগের চেয়ে কম আনন্দ পাচ্ছেন। আগের মতো আনন্দ পাবার জন্য আপনার তখন আরও কড়া কিছু লাগবে। আপনি ঝুঁকে পড়বেন হার্ডকোর পর্নের দিকে। এতে ডোপামিন রিলিজের মাত্রা বাড়বে এবং আপনি পাবেন আগের সেই সুতীব্র আনন্দ। সফটকোর পর্ন দিয়ে শুরু করে ডোপামিন লেভেলের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আপনি ধীরে ধীরে সমকামী পর্ন আর শিশু পর্নের মতো জঘন্য জিনিসও দেখা শুরু করবেন। মাদকাসক্তদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটে। সিগারেট থেকে যে নেশা শুরু হয় তার শেষ হয় কোকেইন আর হিরোইন। আমাদের মস্তিষ্কের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লোব। এই বাবাজের কাজ কি? ল্যাবের করিডোর দিয়ে কোনো রূপবতী হেঁটে গেলে আপনার দু চোখে যে স্বপ্নের আবির নামে তার জন্য দায়ী এই ফ্রন্টাল লোব। আমাদের ভাব প্রকাশের মাধ্যম মানে ভাষা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, সমস্যা সমাধানের পারদর্শিতা, সর্বোপরি আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্রন্টাল লোব। মাদকাসক্তি, অতিরিক্ত খাওয়া দাওয়া, ইন্টারনেট আসক্তি, পর্ন এই ফ্রন্টাল লোভের মারাত্মক ক্ষতি করে। ভয়ঙ্কর ব্যাপার হলো একজন মানুষ যত বেশি পর্ন দেখে তার মস্তিষ্কের তত ক্ষতি হতে থাকে এবং ক্ষতি পূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কঠিন হয়ে দাঁড়ায়। কারণ নার্ভ সেল হল দেহের সেই কোষগুচ্ছ যেগুলো কখনোই রিজেনারেট করে না। আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলো পর্ন ভিডিও আপনার মস্তিষ্কের কি ব্যাপক ক্ষতি করে আশা করি মোটামুটি বোঝা গেছে। চোরাবালি ব্যাপারটা অনেকটাই ডিম আগে না মুরগি আগে প্রশ্নের মতো। পর্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ হস্তমৈথুন করে, নাকি হস্তমৈথুন করার জন্য মানুষ পর্ন দেখে? যেটাই হোক না কেন, হস্তমৈথুন আর পর্ন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। লেখাটি লিখছি বিশাল বিস্তৃত এক বিষাদ নিয়ে। কষ্ট হয় যখন দেখি একজন মানুষ হস্তমৈথুনের পক্ষে প্রচারণা চালায়। ধর্মে নিষেধ করছে তো কি হয়েছে, বিজ্ঞান আমাদের বলছে এটা শরীরের জন্য উপকারী, এর কোনো ক্ষতিকর দিক নেই। মাঝে মাঝে হস্তমৈথুনের শরীর ভালো থাকে, টেনশন মুক্ত থাকা যায়, আরও কত কি। পাশ্চাত্যের অনেক দেশে রীতিমতো স্কুলের বাচ্চাদের সেক্স এডুকেশনের নামে এই জঘন্য ব্যাপারটাতে উৎসাহী করে তোলা হয়। দুঃখ লাগে যখন দেখি আমাদের দেশেও মুসলিম নামধারী আল্লাহর কিছু অবুঝ বান্দা এ কাজের পক্ষে ফেসবুক ব্লগে লেখালেখি করছে, ভিডিও বানাচ্ছে। আমরা এই লেখায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপাত দৃষ্টিতে হস্তমৈথুন আসক্তি খুব নিরীহ মনে হলেও কি ভয়ঙ্কর বিশ্বে বিষাক্ত এই আসক্তি। প্রথমেই আমরা শুনে নেব এমন কিছু হতভাগ্য ভাইদের অন্ধকারের গল্পগুলো। হস্তমৈথুন আসক্তি যাদের ধ্বংসের গভীর এক খাদের কিনারায় দাঁড় করিয়ে রেখেছে। তারপর আমরা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিতে হস্তমৈথুনের ভয়াবহতা নিয়ে। হস্তমৈথুনে আসক্ত না হলে আমাদের জীবন এমন হতো না। আমি বাংলাদেশ থেকে বলছি। 8 বছর হতে চললো আমি হস্তমৈথুনে আসক্ত। অনেক চেষ্টা করেছি নোংরা এই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, কিন্তু পারিনি। মুসলিম হিসেবে সবসময় মনে হয়েছে অন্যদের ইসলামের দাওয়াত দেওয়া উচিত আমার, কিন্তু কখনো করা হয়ে ওঠেনি। নিজে তো জানি আমি কতটা খারাপ। আমি নিজের উপর ঠিকমতো ভরসা করতে পারি না। আত্মবিশ্বাস শূন্যের কোঠায়, সবসময় হীনম্মন্যতায় ভুগি। মানুষজনের সামনে সহজ হতে পারি না। প্রথম হস্তমৈথুনে খুব মজা পেতাম, এখন আর পাই না। মাত্র 20 সেকেন্ড, তারপরেই সব শেষ। অনেকেই আমাকে বেশ পছন্দ করে, তাদের কাছে আমি একজন চমৎকার মানুষ। তারা শুধু আমার বাইরের রূপটাই চেনে, সৎ, ভদ্র, বিশ্বস্ত। আমার অন্ধকার জগৎটা সম্পর্কে যদি তারা জানতো, আমি খুব শুকনো, দুর্বল আর ভুলমনা। মাঝে মধ্যেই অসুখ বিসুখে পড়ে যাই। বন্ধুরা আমাকে এগুলো নিয়ে খুব করে পুছিয়ে দেয়। সামনের দিনগুলো নিয়ে আমি চিন্তিত। বিয়ে নিয়ে সবসময় একটা ভয় কাজ করে যে আসবে, সে কেমন হবে, সে কি আমার পছন্দ করবে, আমি কি তাকে সুখী করতে পারবো। 2 সেদিন সকালে ভীষণ চমকে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছি, অনেকটা মনের খেয়ালেই। অবাক হয়ে দেখি একটা 60 বছরের বুড়ো আমার দিকে তাকিয়ে আছে। চেহারার এই হাল দেখে মন খুব খারাপ হয়ে গেল। 31 চলছে আমার, যৌবনের মধ্যম গগনে, কিন্তু আমার চেহারায় বার্ধক্যের চাপ স্পষ্ট। আমার বড় 2 ভাই আছে, একজনের বয়স 39, অন্যজনের 45, কিন্তু আজকাল অপরিচিত যে কেউ আমাকে তাদের আঙ্কেল ভেবে বসে। অবশ্য আমার এই অবস্থার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না, দোষী আমি নিজেই।
আমি নিজেই কি নিজেকে তিলে তিলে ধ্বংস করার মাতাল নেশায় নামিনি গত 17 বছর ধরে? 14 বছর বয়স থেকে হস্তমৈথুন করা শুরু করেছিলাম। এখন আমার বয়স 31। 17 বছর নিজেকে ধ্বংস করার 17 বছর। একদিন সব ছিল আমার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মোটা বেতনের চাকরি, সুন্দরী স্ত্রী। এখন আমি নিঃস্ব, চোখে খুবই কম দেখি, টাইপিংয়ে প্রচুর ভুল হয়, স্মৃতিশক্তি একেবারেই কমে গেছে, কিছুই মনে থাকে না, সম্পূর্ণ আনপ্রোডাক্টিভ। গত বছর অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে, বউটাও ছেড়ে গেছে। ভালো থাকুক সে, এই কামনাই করি। আমি আর কতটুকুই বা সুখী করতে পারতাম তাকে। আমি শেষ হয়ে গেছি, বেঁচে থাকার ইচ্ছে মরে গেছে। হস্তমৈথুন আসক্তি আপনার কি ক্ষতি করছে আপনি টেরও পাবেন না, কিন্তু যখন বুঝবেন আসক্তির লাগাম টেনে ধরা দরকার, তখন অনেক দেরি হয়ে যাবে, কিছু করার থাকবে না। পায়ে পড়ি আপনাদের, দয়া করে নিজেকে বাঁচান হস্তমৈথুন থেকে, নিজেই নিজেকে শেষ করে ফেলবেন না। হস্তমৈথুন বিজ্ঞানের আতশ কাচের নিচে। বিজ্ঞানের উপর এই বুড়ো পৃথিবীর নব্য মানুষদের অগাধ বিশ্বাস কখনো কখনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের চেয়েও বেশি। বিজ্ঞান আর প্রযুক্তির অহংকারে মানুষ আজ স্রষ্টার কোনো কোনো বাণী তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আবার এতটা উগ্র না হলেও মনের কোণে প্রচ্ছন্ন একটা অজ্ঞতা বোধ থেকে যায় অনেকেরই। ইসলামে হস্তমৈথুন হারাম, একথা বলার পরও অনেকে মানতে চান না। বিজ্ঞানের থিওরি কপচিয়ে এসব জ্ঞানপাপীরা দেখানোর চেষ্টা করেন হস্তমৈথুন শরীরের জন্য কতটা উপকারী। এই লেখায় আমরা হস্তমৈথুনকে ফেলব বিজ্ঞানের আতশ কাচের নিচে, দেখব বিজ্ঞানের কি কি বলার আছে হস্তমৈথুন সম্পর্কে। হস্তমৈথুন তৈরি করবে নানা ধরনের যৌন জটিলতা। আপনার যৌন জীবনকে বিষিয়ে তোলার জন্য এই এক হস্তমৈথুনই যথেষ্ট। আর যদি তার সাথে যোগ হয় পর্নোগ্রাফি, তাহলে তো সোনায় সোহাগা। পাশাপাশি হাত ধরে চলা এই দুই ভাই আপনার জীবনকে লন্ড ভন্ড করে দেবে। বুকের জমিনে সুখ স্বপ্নের যে খ্যাত আপনি বহু যত্নে গড়ে তুলেছিলেন, তা নিমিষেই ফুরিয়ে দেবে চৈত্রের খরতাপের মতোই। অকাল বীর্যপাত এর অন্যতম কারণ হস্তমৈথুন। হস্তমৈথুন করার সময় আপনি চেষ্টা করতে থাকেন কত তাড়াতাড়ি চূড়ান্ত মুহূর্তে পৌঁছানো যায়। পাওয়া যায় শীর্ষ সুখ, দেরি হলে ভালো লাগে না, অসহ্য বিরক্তি এসে ভর করে। এভাবে কিছুদিন হস্তমৈথুন করার পর আপনার মস্তিষ্ক বুঝে ফেলবে খুব তাড়াতাড়ি আপনি চূড়ান্ত মুহূর্তে পৌঁছাতে চাচ্ছেন। সে তখন এভাবেই নিজেকে প্রোগ্রাম করে নেবে, অল্প সময়ই আপনি শীর্ষ সুখ পেয়ে যাবেন। স্ত্রীর সঙ্গে স্বাভাবিক অন্তরঙ্গতার সময়ও আপনার প্রোগ্রামড ব্রেইন অল্প সময়ই আপনাকে চূড়ান্ত মুহূর্তে পৌঁছে দেবে। আপনার স্ত্রী থাকবেন অতৃপ্ত। হস্তমৈথুন আপনাকে যৌন মিলনের জন্য অযোগ্য, অক্ষম বানিয়ে দেবে। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলা হয় লিঙ্গোত্থানজনিত সমস্যা। ইউরোপিয়ান ফেডারেশন অফ সেক্সোলজি এর প্রেসিডেন্ট সহ আরও অনেক বিশেষজ্ঞদের গবেষণায় প্রমাণিত হয়েছে প্রণ আসক্তি এবং হস্তমৈথুনের যুগলবন্দী লিঙ্গোত্থানজনিত সমস্যার অন্যতম কারণ। লিঙ্গোত্থানজনিত সমস্যার ফলে যৌন মিলনের সময় আপনার লিঙ্গ উত্থিত হবে না, যতটুকু কাঠিন্য দরকার ততটুকু থাকবে না, অথবা যত সময় ধরে শক্ত থাকা প্রয়োজন তত সময় ধরে থাকবে না। ফলে আপনি হারাবেন স্বাভাবিক যৌন মিলনের সক্ষমতা। হস্তমৈথুনের কারণে আপনি স্বাভাবিক যৌনক্রিয়ার প্রতি আগ্রহ হারাতে থাকবেন। 2015 সালের একটা গবেষণাপত্র অনুযায়ী হস্তমৈথুন এবং পর্ন দেখার ফলে বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গতার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা তাদের কাছে একঘেয়ে লাগে। হস্তমৈথুনের কারণে ক্রনিক প্যানিক ল্যাম্পেডিয়া নামের ঘিনে ঘিনে একটা রোগ আক্রান্ত হবারও আশঙ্কা থাকে, যার ফলে লিঙ্গ কুচিত আকার ধারণ করে। দাম্পত্য জীবনে অশান্তি। স্বাভাবিক যৌনমিলন যেখানে সুখী দাম্পত্য জীবন উপহার দেয়, ধুলো কদামাটির এ পৃথিবীর বুকে জান্নাতি সুখের এক পশলা বৃষ্টি নামায় যেখানে, হস্তমৈথুন, অ্যানাল সেক্স, ওরাল সেক্স দাম্পত্য জীবনে মিশিয়ে দেয় জাহান্নামের ফ্লেভার। হতাশা, অতৃপ্তি, অশান্তি, ঝগড়াঝাটির অন্যতম প্রভাবক এই বিকৃত যৌনাচারগুলো। কর্নেল ইউনিভার্সিটির ইউরোলজি এবং রিপ্রোডাক্টিভ মেডিসিনের ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর হ্যারি ফিশ হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলেন, ঘন ঘন হস্তমৈথুনের কারণে একজন মানুষ লিঙ্গোত্থানজনিত সমস্যায় ভুগতে শুরু করে। হস্তমৈথুনের সাথে সাথে পর্নোগ্রাফি দেখতে থাকলে একসময় যৌন মিলনের ক্ষমতাই সে হারিয়ে ফেলবে। হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যেতে পারে। প্রথমে আমাদের জানতে হবে যে টেস্টোস্টেরন আসলে কি।
এর প্রয়োজনীয়তা আসলে কি? টেস্টোস্টেরন পুরুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা হরমোন। সহজ ভাষায় এটাই হলো হরমোন যা পুরুষকে পুরুষ বানায়। মানবদেহে টেস্টোস্টেরনের ভূমিকাগুলো কি কি দেখা যাক। এনার্জি, স্মৃতিশক্তি, মনোযোগ, আত্মমর্যাদাবোধ, আত্মনিয়ন্ত্রণ, সুগঠিত পেশি, দৈহিক শক্তি, কাজ করার সক্ষমতা, গলার স্বরের গম্ভীরতা, মানসিক প্রশান্তি, পুরুষালী আচরণ, প্রভাবশালী আচরণ, লোহিত রক্তকণিকা উৎপাদন, হাড়ের স্বাভাবিক গঠন, যৌনক্রিয়ার জন্য পর্যাপ্ত আমিষ সরবরাহ করা, দীর্ঘস্থায়ী যৌনক্রিয়াতে সক্ষম করা, স্বাস্থ্যের মেটাবলিজম উৎপাদন, লিভারের কার্যাবলী, সুগঠিত প্রোস্টেট গ্রন্থি গঠন। শরীরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তাহলে কি হতে পারে? ক্লান্তিভাব, বিষণ্ণতা, দুর্বল স্মৃতিশক্তি, মনোযোগ কমে যাওয়া, অতিরিক্ত অস্থিরতা, কম শারীরিক সক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া, পুরুষালী আচরণ কমে যাওয়া, আচরণে মিনমিনে ভাব আসা, স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা, দ্রুত বীর্যপাত, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মেরুদণ্ডে ব্যথা, পেশি সুগঠিত না হওয়া, শরীরে চর্বি জমে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া। হস্তমৈথুন করে আপনি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেস্টোস্টেরন শেষ করে ফেলেছেন। আফসোস, বড়ই আফসোস। এখন তর্কের মেজাজে থাকলে আপনি বলতে পারেন যে হস্তমৈথুন করলে যদি টেস্টোস্টেরন কমে যায় তাহলে তো স্বাভাবিক যৌনক্রিয়ার কারণেও তা কমে যাবে। তাহলে কি মানুষ স্বাভাবিক যৌনক্রিয়াও বাদ দিয়ে থাকবে? আসলে হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার মাঝে আকাশ পাতাল পার্থক্য। এটা শুধু মুখের কথা না, বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। স্বাভাবিক যৌনক্রিয়ার কারণে শরীরে টেস্টোস্টেরন তো কমেই না, বরং উল্টোটা হয়। শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে স্বাভাবিক যৌনক্রিয়া। 1992 সালে 4 জোড়া দম্পতির উপর একটা পরীক্ষা করা হয়েছিল। তাদের দাম্পত্যকালীন স্বাভাবিক যৌনক্রিয়ার দিন এবং তাদের মাঝে যেদিন কোনো যৌনক্রিয়া হয়নি, এই দুই ধরনের দিনে তাদের টেস্টোস্টেরনের পরিমাণ কি অবস্থায় থাকে সেটা দেখার জন্য। দেখা গেল যে রাতে তারা স্বাভাবিক যৌনক্রিয়া করেছেন তার পরদিন তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়েছে। অন্যদিকে যে রাতে তাদের মধ্যে কোনো যৌনক্রিয়া হয়নি তার পরের দিন তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়েনি। 2003 সালে হস্তমৈথুন বন্ধ রাখলে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণের উপর কি প্রভাব পড়ে তা নিয়ে একটা পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায় হস্তমৈথুন থেকে বিরত থাকার প্রথম 1 থেকে 5 দিন পর্যন্ত টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ষষ্ঠ আর সপ্তম দিনে এই বৃদ্ধির হার হয়ে যাচ্ছে 147%। এই 7 দিন পরে টেস্টোস্টেরনের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়। প্রস্টেট বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি। প্রস্টেট ক্যান্সার বা প্রস্টেট গ্রন্থিতে নানা রকম সমস্যা রয়েছে। এমন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য দায়ী মূলত হস্তমৈথুন। অথচ আমরা আবার অনেকেই উল্টো ভ্রান্ত ধারণা নিয়ে আছি যে হস্তমৈথুনই প্রস্টেট ক্যান্সার রোধ করে। আচ্ছা, এই ব্যাপারে তর্ক বিতর্ক বাদ দিয়ে দেখা যাক গবেষণার ফলাফল কি। পলিক্সি ডি মুত্রোপলি পিএইচডি, রোসালিন্ড ইলস এবং কেনেথি আর মিউয়ার 840 জন মানুষের উপর গবেষণা করেন। তারা এই 840 জনের যাবতীয় যৌন তথ্য সংগ্রহ করেন। এদের মধ্যে অর্ধেক 60 বছর বয়স হওয়ার আগেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, বাকি অর্ধেক হয়নি। তাদের এই গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর। স্বাভাবিক যৌনক্রিয়া প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করে না, কিন্তু হস্তমৈথুন করে। 20 থেকে 30 বছর বয়সের মাঝে হস্তমৈথুন প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। যারা মাসে একবারেরও কম হস্তমৈথুন করে তাদের তুলনায় এই বয়সে যারা সপ্তাহে 2-3 বার হস্তমৈথুন করে তাদের 60 বছর বয়সে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি 79% বেশি। আবার এই 20 থেকে 30 বছরের মাঝে যারা হস্তমৈথুন থেকে দূরে থাকে তাদের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি 70% কম। হস্তমৈথুন নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। হস্তমৈথুন আপনার পেশিগুলোকে দুর্বল করে ফেলবে। টেস্টোস্টেরন হরমোন সুগঠিত মাংসপেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই হরমোন যদি আপনি হস্তমৈথুন করে ক্রমশ শেষ করে ফেলেন তাহলে আপনার শরীর কিভাবে সুগঠিত থাকবে? একজন পুরুষের শরীর হবে সুগঠিত, স্টিলের মতো পেটানো, কঠিন। মেয়েদের মতো লতারো, নরম, নমনীয় না। হস্তমৈথুন আপনাকে করে তুলবে চরম অমনোযোগী। 2001 সালের একটা গবেষণায় দেখা গেছে হস্তমৈথুন করার 30 মিনিটের মধ্যে হস্তমৈথুনকারীর শরীরে নরড্রিনেলাইন এর পরিমাণ অনেক কমে যায়। শরীরে নরড্রিনালাইন
কমে যাওয়ার ফলাফল কি? নরএড্রিনালাইন হলো এমন একটা হরমোন যা কোনো কিছুর প্রতি অখণ্ড মনোযোগ ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেই গুরুত্বপূর্ণ হরমোন আপনি হস্তমৈথুন করে কমিয়ে ফেলছেন। তাহলে মনোযোগ থাকবে কিভাবে? চিন্তা করে দেখুন, হস্তমৈথুন করার দিনটাতে আপনি ক্লাসে, পড়ার টেবিলে বা অন্য কোনো কাজে কি মনোযোগ দিতে পারেন, নাকি সব সময় মাথার মধ্যে লাগাম ছাড়া চিন্তাভাবনা ঘোরাফেরা করে? হস্তমৈথুন ডোপামিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। ডোপামিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা মাদকের রাজ্যে শিরোনামের লেখায় আলোচনা করা হয়েছে। পর্ন ও হস্তমৈথুন ডোপামিনের ভারসাম্য নষ্ট করে দেয়, রিসেপ্টর নার্ভগুলোর কার্যক্ষমতা হ্রাস করে দেয়, এমনকি এক পর্যায়ে রিসেপ্টর নার্ভগুলো ধ্বংস হয়ে যায়। ডোপামিনের ভারসাম্যহীনতা তৈরি করে আরও অনেক নতুন সমস্যা। বিষণ্ণতা। মানুষের আনন্দের অনুভূতি আসে মূলত ডোপামিন থেকেই। আর কেউ যখন তার ডোপামিন খরচ করে এই হস্তমৈথুন থেকে পাওয়া সস্তা আনন্দের পেছনে, তখন আর তার হস্তমৈথুন ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না। বিষণ্ণতায় ভুগতে শুরু করে। হতাশা, উৎকণ্ঠা, কর্মক্ষেত্রের মেন্টাল স্ট্রেস থেকে পালিয়ে বাঁচার জন্য অনেকেই হস্তমৈথুন করে, কিন্তু কিছুক্ষণ পরে হতাশা, উৎকণ্ঠা, মেন্টাল স্ট্রেস আবারও ফিরে আসে শতগুণ শক্তিশালী হয়ে। আপনি হয়ে যাবেন অসামাজিক। হস্তমৈথুন করে করে ডোপামিনের ভারসাম্য নষ্ট করে ফেললে মন চাইবে সবসময় অন্ধকার ঘরের কোনায় বসে পর্ন দেখে হস্তমৈথুন করতে। বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা দেওয়া, দল বেঁধে ঘুরতে যাওয়া, এগুলো অবধারিতভাবেই বিরক্তিকর লাগবে। পর্ন দেখা বা হস্তমৈথুন করার উত্তেজনার কাছে মামার বাসায় বেড়াতে যাওয়ার উত্তেজনা মিছকি দুধ ভাত। জীবনের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো থেকে আপনি কম আনন্দ পাবেন। হস্তমৈথুন করে যদি আপনি ডোপামিন নিঃসরণকারী স্নায়ুগুলোকে দুর্বল বা একেবারে ধ্বংস করে ফেলেন, আর আপনার মস্তিষ্ক যদি ডোপামিনের স্বাভাবিক মাত্রা নির্ধারণ করতে না পারে, তাহলে নিত্যদিনের সেই সব ছোট ছোট বিষয় আপনাকে আনন্দ দেবে না, যেগুলো থেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ আনন্দ পেয়ে থাকে। যেমন ধরুন, ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, ক্রিকেট খেলা, বৃষ্টিতে ভেজা, চাঁদনি বর্ষর রাতে জ্যোৎস্নায় স্নান করা। এই কাজগুলো আপনার কাছে মনে হবে একেবারেই বিরক্তিকর, অপ্রয়োজনীয়, আদিক্ষেতা। আপনি হয়ে পড়বেন উদম্যহীন, কুঁড়ে। তরতাজা অনুভূতি নিয়ে দিন শুরু করলেন। নতুন সূর্য আর সকালের এক কাপ চা অফুরন্ত প্রাণ শক্তি নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার রসদ দিল আপনাকে। যে কোনো কারণেই হোক হস্তমৈথুন করে ফেললেন, তারপর আপনার আর কিচ্ছু করার ইচ্ছে হবে না। ঝিমিয়ে ঘুমিয়ে দিন পার করে দিতে ইচ্ছে করবে। কেন এমনটা হয়? আমরা হয়তো অনেকেই অ্যাড্রেনালিন হরমোনের নাম শুনেছি। অ্যাড্রেনাল গ্রন্থিগুলি থেকে এর উৎপত্তি। মূলত যখন খুব বেশি ধকল যায় তখন এই হরমোন নিঃসৃত হয়। এর ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, আর ডোপামিন নিঃসরণের ফলেই অ্যাড্রেনালির নিঃসরণ শুরু হয়। অতিরিক্ত ডোপামিন বের হলে অতিরিক্ত অ্যাড্রেনালিনও বের হতে শুরু করে। এর মধ্যে আবার ডোপামিন সংশ্লেষিত হয়ে তৈরি হয় নর অ্যাড্রেনালিন, যা আমাদের রক্তে হরমোন হিসেবে থাকে। এদের বাহিনীতে যোগ দেয় আরেক স্ট্রেস হরমোন কর্টিসল। এই তিন মিলে আমাদের হার্ট রেট বাড়তে থাকে, শক্তি সঞ্চয়কারী কোষগুলো থেকে গ্লুকোজ বের করে আনে এবং স্কেলেটার পেশিগুলোতে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। আর এসবই আমাদের শরীরে মারাত্মক ধকল সৃষ্টি করে। ফলে আমরা অনেক সময় উদম্যহীন, ক্লান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। হস্তমৈথুনের কারণে ঠিক এই ঘটনাগুলোই ঘটে। নতুন কিছু করার আগ্রহ থাকে না, মন চায় ঘুমিয়ে বাকি সময়টুকু কাটিয়ে দিতে। টেবিলে ফাইলের স্তূপ হয়, ক্লাসের পড়া জমতেই থাকে, কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না। হস্তমৈথুন আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। হস্তমৈথুন ঠিক পরের অবস্থায় কথা চিন্তা করুন। আপনি হস্তমৈথুন করে ঠান্ডা হয়ে শুয়ে পড়লেন বিছানায়। বদ্ধ গড়ের স্যাঁতস্যাঁতে বাতাসে দল বেঁধে ভেসে বেড়াতে লাগলো জীবনের সেই সব প্রশ্নগুলো, যার উত্তর আপনি এখনো পাননি। একে একে আসতে শুরু করলো জীবনের হিসেব না মেলা সব ঘটনাগুলো। মন খারাপ হওয়া শুরু হলো আপনার। ধুর শালা, আমার জীবনটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি একটা ফেলটুস, আমি একটা গান্ডু, আমি কিচ্ছু করতে পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না। বড় হতে হলে, সফল হতে হলে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। হস্তমৈথুন আপনার নিজের উপর বিশ্বাসটাকে একেবারেই গুঁড়িয়ে দেয়। 1-2 মাস হস্তমৈথুন থেকে দূরে থাকুন, দেখবেন আপনার ভেতরটা আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে যাচ্ছে। এছাড়া হস্তমৈথুন রক্তচাপ নিয়ন্ত্রণেরও ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করে। এত এত ক্ষতিকর দিক থাকার পরও কেন হস্তমৈথুনকে উপকারী হিসেবে উপস্থাপন করা হয়? কেন অনেক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও এটাকে ক্ষতিকর মনে করেন না? উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।